রাজ্যের দুর্নীতি প্রসঙ্গ টানলে তো ভিন রাজ্যের উদাহরণ টানে তৃণমূল কংগ্রেস, যেন ভিন রাজ্য থেকে দুর্নীতি শেখে তৃণমূল কংগ্রেস, ওখান থেকে শেখে এখানে টোকে। বেশ কয়েকটা রাজ্যের বড়সড় কয়েকটা দুর্নীতির তালিকা দিয়ে দিই। মধ্যপ্রদেশে 2015-তে শিবরাজ সিং চৌহানের আমলে ব্যাপক কেলেঙ্কারি হয়েছিল। আপাতত সব থেকে বড় কেলেঙ্কারি মধ্যপ্রদেশে একখানা। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারের আমলে সেখানেও ছোটখাটো মেজোসেজো অনেক উদাহরণ পাওয়া গেল। একটা বড় কেলেঙ্কারির নাম পাওয়া যায়, সেটা হচ্ছে আবগারি দুর্নীতি, যাতে মুখ্যমন্ত্রীর জেল পর্যন্ত হয়ে গেছে। বিহারে যাই, বিহারে লালু প্রসাদ যাদবের আমলে পশু খাদ্য কেলেঙ্কারি সব থেকে বড় কেলেঙ্কারি এখনো পর্যন্ত। ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আমলে জমি দুর্নীতি, ল্যান্ড স্ক্যাম। উত্তরপ্রদেশেও রয়েছে মায়াবতী মুলায়মের জমানায় খাদ্য শস্য কেলেঙ্কারি। রাজ্যে রাজ্যে দুর্নীতি থেকে শিক্ষার সহজ পাঠ নিচ্ছে কি তৃণমূল কংগ্রেস? কারণ এই সমস্ত রাজ্য থেকে দুর্নীতির অভিযোগ, যেগুলো বলছে না সংখ্যাতত্ত্বের হিসেবে, আর এই রাজ্যে যদি দুর্নীতির হিসেব করতে হয় আমাদের, তাহলে কোথা থেকে শুরু করতে হয়, কোথায় গিয়ে কাউন্ট শেষ করতে হয়? ঝন্টু বাবু, এ রাজ্যের কি কি স্ক্যাম, কি কি দুর্নীতি এখনো পর্যন্ত জাতীয় স্তরে আলোচনার বিষয়, এবার কাউন্ট করে দেবেন? হ্যাঁ, আমি তোমায় প্রথমে বলি, অনেকগুলো প্রশ্ন উত্থাপন হয়েছে আলোচনায়, একটু আমাকে বলতে দাও। আমি তোমাকে শুরুটা করবো এই বলে, সব নিয়োগের উপরেই একটা কিন্তু চোরা বা বালির স্তর তৈরি হয়েছে। কীরকম আমি বলি, এই মুহূর্তে রাজ্যের 43টা দপ্তর, শুনলে খুব আনন্দ পাবে তুমি, অন্য রাজ্যের সাথে কম্পেয়ার নয়, আমরা যোজন এগিয়ে। 43টা দপ্তরের দুর্নীতির অভিযোগে কিন্তু ছোট মোটো মামলা চলছে, বড় ছোট। মানে কোনটা বাদ দেব? বন দপ্তর, খাদ্য দপ্তর, শিক্ষা দপ্তর, কোন দপ্তর বাদ দেব বলুন? এই রাজ্যে কোন দপ্তর বাদ নেই, 43টাই আছে। এবার তোমাকে আমি ব্যাপন থেকে শুরু করি। মুখ্যমন্ত্রী ব্যাপন কথা বলছে, জেনে রাখুন যারা সন্ধ্যাবেলায় অনুষ্ঠানটা দেখছেন, ব্যাপনে 592 জনের নামে চার্জশিট জমা পড়েছিল। ব্যাপনে মামলাটা প্রথম হয়েছিল সেই রাজ্যের বিজেপি চালিত সে রাজ্য মধ্যপ্রদেশে প্রি মেডিকেল টেস্ট নামক যে সংস্থা, তারা প্রথম চার্জশিট দিয়েছিল। পরে তারাই সুপারিশ করেছিল এত বড় স্ক্যাম সিবিআই করুক। 592 জন আধিকারিক অফিসার মন্ত্রীর নামে মামলা করেছিল সরকার। স্বর্ণালী, তোমার আমার ট্যাক্সের টাকায় যে সরকার এদেরকে বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায়, সেদিন মধ্যপ্রদেশ সরকার একটা মামলা কাউন্টার করতে কোথাও যায়নি। 592, 634 জন স্টুডেন্ট যারা স্ক্যামে করে এই প্রি মেডিকেল টেস্টে পাস করেছিল, তাদের লাইফ টাইম সার্টিফিকেট বাতিল হয়েছে। লিখে নাও, সবাই শুনছে, জেনে রাখুন যারা শুনুন। এইবার এখানে গিয়ে এই ব্যাপকতা, স্যার যেটা বলছিলেন, এই কারণেই উনি বলছিলেন যে উনি পরিসংখ্যান দিতে পারেননি, আমি দিয়ে দিলাম যে মাত্র 10% বা তারও কম। কোন কোন রাজ্যে ঝন্টু বাবু একটা কোন বড় দুর্নীতি সামনে আসলে রাজ্যের মন্ত্রিসভা জেলে ঢুকে যায়, মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে গেছে। আর এই রাজ্যে দপ্তরের পর দপ্তরের দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বন, নিয়োগ, দপ্তরের পর দপ্তর। স্বর্ণালী, এবার আরেকটা দেখো, এখানে একটু আগে আলোচনা করেছিল মুখ্যমন্ত্রী মানবিক, তাই বারবার নাকি 19-এ উনি কি ফোন করেছিল। লোকসভা নির্বাচনের আগে উনি হঠাৎ মানবিক হলেন 2019। 29 দিন অনশন করার পরে প্রেস ক্লাব থেকে এই ভাইদের উদ্দেশ্যে তিনি ফোন করে বললেন, আমি টেক ওভার করছি, তোমাদের সমস্যা মেটেনি। চুপচাপ হয়ে গেলেন, ভোট শেষ, ভুলে গেলেন উনি। 2022-এ ঈদের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ভোটের আগে ফোন করে বললেন, তোমাদের সমস্যা আমি টেক ওভার করছি, করেনি, ভোট উতরে গেল। 2022 অভিষেক ক্যামাক সিটে 2022 সালে এদের নিয়ে বসেছিল, কোনো সমাধান করেনি। অর্থাৎ এই মানবিকতা খালি ভোটের মরশুমে চলে। তুমি বলছিলে না, দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলেছেন, কিন্তু দুর্নীতির মেজার্স করতে গিয়ে যে শক্তিশালী একটা লোকায়ুক্ত গঠন করতে হবে, ভিজিলেন্স কমিটিকে অটোনমাস করতে হবে, স্বর্ণালী এটা করেনি। মেজর জায়গাটা উনি প্যারালাইজ করে রেখেছিলেন। আমি আসবো, ভোটের আগে মানবিক হয়ে যায়, ভোটের আগে তখন মনে পড়ে সব ডাবল চাকরি হবে, আর ভোটের পর মনে হয় কেটলি নাও, ভার নাও, বাড়ির সামনে বসে যাও, বা সামনে পুজো আসছে, একটুখানি মাকে বলো ঘুগনি করে দেবে, বাড়িতে বসে বসে ঘুগনি বিক্রি করো। এগুলো ভোটের পর মনে হয়, একদম মনে হয় এগুলো। ভোটের আগে মানবিক হয়ে যায়, তখন বলা হয় কি লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া হলো, ভোটের মাঝখানে আরো টোপ দেওয়া হয়, ভোট মিটে যাক, আবার লক্ষ্মীর ভান্ডার ডাবল করে দেওয়া হবে। আর তারপর কি হয়, কি পরিস্থিতি হয়, সেগুলো বোধহয় সন্দেশখালি দেখিয়ে দিয়ে। বিজেপি মুখপাত্র কৌস্তব বাগচি আমাদের সঙ্গে রয়েছেন, কৌস্তবের কাছে যাবো সরাসরি। কৌস্তব, ভারী অদ্ভুত বিষয়, আজকে গোটা দেশের মানুষজন এবং একই সঙ্গে স্পেশালি আমাদের পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা অপেক্ষা করেছিল শুনানির জন্য। সেখানে আমি দেখতে পেলাম, আমরা জানতে পারলাম মুকুল রোহতগি তিনি বলেছেন তার গলা খারাপ, তাই তিনি নাকি 1 সপ্তাহ সময় চেয়েছেন। 1 সপ্তাহ সময় দেওয়া হয়নি, আগামীকালই সকালবেলায় শুনানির কথা রয়েছে এই এতজন চাকরি বাতিলের ক্ষেত্রে। আগামীকাল কাল সকাল 10:30টায়।
সত্যি কি রাজ্য সরকারের আদৌ কোনো ইচ্ছে রয়েছে? রাজ্য সরকারের আইনজীবীর ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, আজকে কথায় কথায় ভিন রাজ্যের দুর্নীতির উদাহরণ টানেন মমতা বন্দ্যোপাধ্যায়, টানছেন। প্রথমত হচ্ছে দুর্নীতি কি কোনো কম্পিটিশন চলে, আর দ্বিতীয়ত হচ্ছে এ রাজ্যের রাজ্য সরকার কি আদৌ এই চাকরি বাতিল চাকরি হারাদের জন্য লড়াই করছে, নিজেদের মন্ত্রিসভা বাঁচানোর জন্য লড়াই করছে? এই সময় কিনছে কেন? এত সময় কিসের দরকার হচ্ছে? আমি ওসবের মধ্যে যাচ্ছি না, কিন্তু মুখ্যমন্ত্রীর আমি তোমাকে বলবো স্বর্ণালী, যেভাবে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চাকরি যাদের গেছে, এই যে এদেরকে নিয়ে যে রাজনীতিটা উনি করছেন, এক তো হচ্ছে যোগ্য অযোগ্যদের মধ্যে একটা জায়গা আছে যেটা নিয়ে অনেকে কথা বলছে, কিন্তু কোর্টের কাছে কোনো অপশন ছিল না এই যোগ্য অযোগ্যদের আলাদা করা। মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়তে যারা চাকরি গেছে সবাইকে নিয়ে কথা বলছেন, আদতে উনি যেটা করতে চাইলেন সেটা হচ্ছে যোগ্যদেরকে শিখণ্ডী করে ওনার রাজনীতি করতে চাইলেন। উনিও খুব ভালো করে জানেন যে যোগ্য অযোগ্য ডিস্টিংশন করাটা ইজ নেক্সট টু ইম্পসিবল, কারণ সেটা যদি উনি করেন তাহলে এই অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা যদি কলার ধরা শুরু করে, একটা তৃণমূলের নেতারা বাড়িতে থাকতে পারবেন না, আর তিনি তার কালীঘাটের নিবাসে থাকতে পারবেন না। তিনি জানেন বলে তাদেরকে শিখণ্ডী করার রাজনীতি করছে। আর মুখ্যমন্ত্রী যে মঞ্চ থেকে দাঁড়িয়ে চাকরি হারাদের নিয়ে এত বড় বড় কথা বলছেন, আমি তোমাকে রিকোয়েস্ট করবো স্বর্ণালী, ওই আগের দিনের যে হিয়ারিংটা সেটা অন রেকর্ড আছে, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন পোর্টাল থেকে আপলোড হয়েছে, পারলে একবার ওই ইয়েটা শুনো, হিয়ারিংটা। রাজ্য সরকারের আইনজীবী একটা বারের জন্য চাকরি হারাদের নিয়ে কোনো কথা বলেননি। তাদের ফার্স্ট এবং ফরমোস্ট প্রেরোগেটিভ ছিল, যদি সিবিআই ইনভেস্টিগেশনে স্থগিতাদেশ না হয় গোটা মন্ত্রিসভাটা জেলে চলে যাবে। রাজ্য সরকারের কাছে প্রেরোগেটিভ যাদের চাকরি গেল তাদের চাকরি বাঁচানো নয়, তাদের প্রেরোগেটিভ নিজেদের সমস্ত চোর মন্ত্রীগুলোকে বাঁচানোর জন্য। এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তারও কোথাও ভয় আছে, তিনি এবং তার আদরের ভাইপো সবাই জেলে চলে যাবে যদি স্থগিতাদেশ না হয়। মানে কতটা নির্লজ্জ হতে পারে একটা প্রশাসন! বেকার ছেলে মেয়েগুলোর সেন্টিমেন্ট নিয়ে চিনিবিনি খেলছে, তাদেরকে বাইরে গিয়ে বলছে আমরা তোমাদের পাশে আছি, তোমাদের চাকরি যাবে না, কিন্তু যখন শুনানি হচ্ছে সম্পূর্ণ 180 ডিগ্রি পাল্টি। এই পাল্টিবাজির রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ করতে পারে না। প্যাথোলজিক্যাল লায়ার, হ্যাবিচুয়াল লায়ার, তুমি যাই বলো না কেন এই সমস্ত কথা কম পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ্ঞা দিতে। একদমই তাই। এই মধ্যে সত্যি সত্যি তো মানে আসলে উদ্দেশ্যটা নিয়ে তো সমস্যা, মানে প্রশ্ন উঠছে। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, তবে সুমনের কাছে যাওয়ার আগে আমি একবার, সুমন আপনিও শুনুন বিভিন্ন সময়তে, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছেন এই মুহূর্তে আন্দোলন অনশনে রয়েছেন সুমন। আমি এর আগের দিন দেখছিলাম, প্রত্যেককে জানি, প্রত্যেক অতিথিদের আমাদের সঙ্গে একাধিক সময় হচ্ছেটা কি শো করেছে। একজন SLST ছাত্র চাকরি প্রার্থী বিভিন্ন সময়ে রাজ্যে আমাদের সময় আন্দোলন করেছে, অন্যতম মুখ আমাদের স্টুডিওতে এসেও শো করেছে, নাম হচ্ছে ইমরান হোসেন। ইমরান হোসেন দুদিন আগে টানা আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে পড়েন, তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, জানা যায় তিনি আর বেঁচে নেই, ব্রেন স্ট্রোক হয়ে যায়। দিনের পর দিন, বছরের পর বছর রাস্তায় আন্দোলন করতে করতে, এইটা কি ভবিষ্যৎ? আজকে সুমন বিশ্বাসরা চাকরি খুইয়ে আন্দোলন অনশনে বসে রয়েছেন তারা, আর রাজ্যের আইনজীবী গিয়ে বলছে আমার গলায় ব্যথা, আমার আরো 1 মাস 1 সপ্তাহ সময় লাগবে। কিসের মানবিকতা? আমি সুমনের কাছে আসার আগে একবার আমাদের যিনি SSCর চেয়ারপারসন তার 3টে বক্তব্য শোনাবো। নরেন্দ্র মোদীর বক্তব্য বলার আগে এবং নরেন্দ্র মোদী বক্তব্য রাখার পরে এই যে যোগ্য অযোগ্য নিয়ে যে এত বিশাল কনফিউশন, সেই সংক্রান্ত 2টো বক্তব্য শোনাবো। আমার মনে হয় প্রত্যেকে শুনে বুঝতে পারবেন যে আসলে সদিচ্ছার অভাব কতখানি রয়েছে এই সুমনদের জন্য। সেক্ষেত্রে ওএমআর আছে বলতে আমাদের কাছে সিবিআই যেটা দিয়েছেন সেটাই আছে। আপনার নিজস্ব কোনো তো নেই? সেটা নেই, সেটা থাকলে তো এত সমস্যা হতো না। সিবিআই যা টোটাল যা ছিল প্রায় 23 লক্ষ মতন আমাদের ওএমআর ছিল, সেটাই দিয়েছেন। তবে পুরোটা দিতে পেরেছেন কিনা দেখুন, আমরা তো 23 লক্ষ যাচাই করিনি আগে। আমাদের ঠিক খুব সুনির্দিষ্ট বক্তব্য ছিল মহামান্য আদালতের কাছে যে 23 লক্ষ যাচাই করে, মানে এগুলো সবই আমাদের আদালতে বলা, পেশ করা, যে আমরা 23 লক্ষ যাচাই করে সংখ্যা মিলানো, অর্থাৎ সিবিআই যেগুলো বলেছেন যে 952 গরমিল আছে 9-10-এর ক্ষেত্রে, কি 907 গরমিল আছে 11-12-এর ক্ষেত্রে, এই যে সংখ্যাগুলো, এইগুলো সঠিক সংখ্যা ওরা বলছেন কিনা 23 লক্ষ যাচাই করে বলা আমাদের পক্ষে মানে দীর্ঘ সময় লাগবে।
कि ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। এই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। সুমন, কোন জায়গা থেকে এখনো আশা রাখছেন আপনারা? কোন কি যখন রাজ্যের আইনজীবীর এরকম কথা শোনেন, যখন গতকালের কিছুক্ষণ আগে কৌস্তব বলছিলেন যে শুনানি অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে ইউটিউবে, যখন সেগুলো শুনতে পান, যখন তার সঙ্গে সঙ্গে এই সময় এই চেয়ারম্যানের দু রকমের বক্তব্য শোনেন, হ্যাঁ সুমনের বক্তব্য শুনবো, তবে তার আগে অনেক তুলছেন কৌস্তব, এক লাইন একদম 10 সেকেন্ডে সুমনের কাছে আসবো আমি বলবো এই যে এসএসসির যে চেয়ারম্যান আছে না, এই 1 নম্বরের মিথ্যাবাদী, যা কথা বলছে সমস্ত মিথ্যা কথা বলছে। তাহলে এ যদি সত্যি কথা বলে, হাইকোর্টের অর্ডারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জজেরা তারা মিথ্যা কথা বলেছে, তারা হাইকোর্টের সামনে সমস্ত তথ্য রেখেছে। হাইকোর্টের অর্ডারটা পড়লেই যেই প্যারাটা এলাবোরেটলি সমস্তটা বলেছে যে কি কি কারণের জন্য বাতিল হয়েছে, তার মধ্যে খুব নির্দিষ্টভাবে বলা আছে ওএমআর ছিল না কোনো, এবং মিরার ইমেজগুলোকেও নষ্ট করে দেওয়া হয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে, তারাই বলেছে। আবার এখন বলছে কোথা থেকে উদ্ধার করছে, এ সম্পূর্ণ মিথ্যা কথা, সত্যের অপলাপ করছে। বারংবার করে বলছি, এই যোগ্য যারা চাকরিহারা ছেলে মেয়ে তাদেরকে নিয়ে সরকার রাজনীতি করছে এবং তাদেরকে শিকন্ডি বানাচ্ছে, আর কিচ্ছু না। আমি উত্তর নেব।